থিওলজি এক জিনিস, ফিলোসফি অফ রিলিজিয়ন আরেক জিনিস। ফেইথের মধ্যেও কিন্তু একটা রিজন জড়িত রয়েছে, রেশনালিজম। সেটা কিন্তু যত না মুসলমানরা শুধুমাত্র করেছেন তা না, এটা ট্রুলি বলা যেতে পারে আরাবিয়ান, মানে আরব ল্যাঙ্গুয়েজের চর্চা যেগুলো হয়েছে সবই হচ্ছে আরাবিয়ান, এবং সেখানে মুসলিম রয়েছে, জিউ রয়েছে, খ্রিস্টান রয়েছে, সবাই রয়েছে। ইবনে সিনা যে গ্রেট ফিজিশিয়ান, এই সময়টাকে যেভাবে এক ধরনের একটা অন্ধকার যুগ দেখানো হয়, ব্যাপারটা মোটেও তা না। আল রাজি কিন্তু বলেছে যে তিনি অ্যারিস্টটলের মেটাফিজিক্স 40 বার পড়েছেন। তুমি তো ইমান জাস্টিফাই করতে পারো না, ইমান তো তোমাকে আগে বিলিভ করতে হবে। তুমি জাম্পটা কোথায়? লজিক্যাল ট্রুথ ট্রান্সফার ইনটু এম্পিরিক্যাল এক্সিস্টেন্সিয়াল ট্রুথ। ইডিওলজি বেসড ডগমা ক্যান বি ডেঞ্জারাস। ইডিওলজিকে নির্মূল করার সংগ্রামও ক্যান বিকাম এ ফান্ডামেন্টাল। সেটাও কিন্তু একটা মৌলবাদে পরিণত হয়ে গেলে একই রকম ডেঞ্জারাস। আচ্ছা, আমরা গতদিন পর্যন্ত আলাপ করেছি সেন্ট অগাস্টিন নিয়ে, এবং আমরা বলেছি যে ক্রিশ্চিয়ানিটিতে ফিলোসফিক্যালি নট, মানে আমরা আগেই বলেছি যে থিওলজি এক জিনিস আর ফিলোসফি অফ রিলিজিয়ন আরেক জিনিস। তো ফিলোসফিতে এবং তার মধ্যে এপিস্টেমোলজিক্যাল পার্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে ফিলোসফিতে ফেইথের পার্টটা ক্রিশ্চিয়ানিটিতে এসছে আগে, এবং সেটার কারণ এগুলো আমি বলেছি যে এটা সেন্ট অগাস্টিনের হাত ধরে এসছে 4th শতকে। কারণ উনি নিজে অনেক এনকোয়ার করার চেষ্টা করেছেন, রিজনেবল হয়ে রেশনাল পদ্ধতিতে উনি এনকোয়ার করেছেন, নানান জায়গা উনি ভ্রমণ করেছেন, এবং করে শেষ পর্যন্ত উনি এই স্থানে উপনীত হয়েছেন যে এই ধরনের কোয়েশ্চেন দিয়ে আসলে গডকে পাওয়া যাবে না, মানে ফার্স্ট কজকে পাওয়া যাবে না, প্রথম মানে, এবং সেটা এক ধরনের ফেইথ দিয়েই কেবল পাওয়া যাবে। এবং ফেইথ দিয়ে যদি দেখা হয় তাহলে অনেক অ্যাকশন, অনেক বিষয়গুলোকে নতুন করে ওনার ভাবনার মধ্যে আসবে এবং রিথিঙ্ক করবেন। এবং উনি কোয়েশ্চেন অফ মেমোরি, টাইম, এগুলো নিয়ে আলাপ করেছেন, আমি গতদিনে আলাপগুলো করেছি। তো এখন সেখান থেকে যখন দেখা যাচ্ছে যে ক্রিশ্চিয়ানিটিতে, তাহলে এই যে ফেইথকে আপার হ্যান্ডে নিয়ে যে ফিলোসফিক্যাল পজিশন, যেখান থেকে জাস্টিফাই করা খ্রিস্টান রিলিজিয়ন, সেটা অনেক পরে 1100 শতকের ওইদিকে এসে কেবল থমাস অ্যাকুইনাস তিনি আবার এটাকে রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, সাম্মা কন্ট্রাক্ট জেন্টাইলিস এই বইয়ে, এবং সাম্মা থিওলজি। তো সেটা প্রায় আরো 600-700 বছর পরে এসে, এটা হলো ক্রিশ্চিয়ানিটির ক্রোনোলজি, যে আগে হলো ফেইথের মধ্যেও কিন্তু একটা রিজন জড়িত রয়েছে। ফেইথে কেন আসে মানুষ? একটা রেশনাল, এটা তো অভিজ্ঞতা দিয়ে আসে না, এক ধরনের রেশনাল পদ্ধতি দিয়ে উনি, এবং সেখানে হয়তো কিছুটা মিস্টিক ব্যাপার জড়িত থাকে, কিছুটা লিটারেরি এক ধরনের শৈল্পিক অনুভূতি জড়িত থাকে। এটাও কিন্তু একটা রিজন, রেশনালিজম, এবং সেটা মোর প্লেটোনিক দেন অ্যারিস্টটলিয়ান। কারণ অ্যারিস্টটলে যে হয়ে চাচা ছলা রিজনের আলাপ হয়, প্লেটোতে কিছুটা আদার ওয়ার্ল্ড, কিছুটা মিস্টিসিজম এসে যায়। তো সেন্ট অগাস্টিনের মধ্যে এক ধরনের রেশনালিজম উইথ মোর প্লেটোনিক মানে ইনফ্লুয়েন্স এই ধরনের ছিল, এবং যেটাকে উনি ক্রিশ্চিয়ানিটির সঙ্গে মিলিয়েছেন। উল্টো দিকে অ্যারিস্টটলিয়ান যে ভাবধারা, যেটাকে মোর, মানে যেটাকে বলে স্কলাস্টিসিজম, রেশনালিস্টিক যে মানে অরিজিনাল অ্যাটিটিউড, সেটা এসে 11 শতকে থমাস অ্যাকুইনাসের মধ্যে এসেছে। আমরা ওই আলোচনাটা কিন্তু আগের দিন অগাস্টিনের করেছি। আজকে আমাদের মূলত আসছে মুসলিম ফিলোসফিক্যাল যে পজিশনটা। মুসলিম ফিলোসফিতে আমরা সবসময় কিন্তু অন্যান্য, মানে যেটাকে থিওলজি বলছি, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা হিস্ট্রিতেও যেভাবে চিত্রিত করা হয় যে একদমই তারা আয়ামে জাহিলিয়াত ছিল, কোনো ধরনের পজিশন ছিল না, শিক্ষা দীক্ষা, এগুলো কিছুটা ডিস্টর্টেড। আর ওখানে যথেষ্ট রকম একটা লিটারেরি কালচার ছিল। সেখানে এই যে ওই সময়ে হজ পালন তখনই হতো, তখন সেখানে অনেক রকম মানে অনুষ্ঠান হতো, এমনকি কবিতার পাঠের প্রতিযোগিতা হতো। হ্যাঁ, এবং সেই সব জায়গাতে একটা কালচার কিন্তু তখন থেকে ছিল, রিটেন কালচার যদিও না থাকে। ইয়েমেনের দিকে বরং দক্ষিণ আরবের রিটেন কালচার ছিল, কিন্তু তখন ল্যাঙ্গুয়েজ, ভার্বাল ল্যাঙ্গুয়েজে স্টোরি অনেক, বাইবেলের স্টোরি ইত্যাদি এগুলো কিন্তু প্রচুর ছিল। আমাদের নবী তিনি কিন্তু ওইগুলো অ্যাটেন্ডও করেছেন। ইমরুল কায়েসের কবিতা উনি কিন্তু পছন্দ করতেন, এবং ইমরুল কায়েস তো আগের থেকে কবিতা লেখেন। উনি কিন্তু ওই যে রাস্তায় যে যেতেন তার চাচার সঙ্গে, আবু তালিবের সঙ্গে, প্রচুর কিছু কিন্তু মেমোরাইজ করেছেন উনি। হ্যাঁ, ওই গল্পগুলো কিন্তু বিভিন্ন খ্রিস্টিয়ান, যে উনি যেখানে সরাইখানায় থাকতেন সেখানে গল্প শুনতেন, এবং হি হ্যাড এন এক্সেলেন্ট মেমোরি, যেটা থেকে উনি কিন্তু স্টোরি রিপ্রোডিউস করতে পেরেছেন। এবং সেই জন্য ওনার কিন্তু ওই শিক্ষা, যদিও মানে লিখিত শিক্ষা পাঠশালায় ছিল না, উনি একটা ট্রুলি স্বশিক্ষিত হিসেবেই কিন্তু নিজেকে এস্টাবলিশ করেছিলেন।
তো তাহলে দেখা যাচ্ছে যে ওই কালচার থেকে বেরিয়ে যখন খোলাফায়ে রাশিদিন হচ্ছে, তার পরবর্তীতে যখন উমাইয়া সাম্রাজ্য তৈরি হচ্ছে, আমরা যতটা ভেবেছি যে হঠাৎ করে আকাশ থেকে পড়েছে তা না। হেজাজেও কিন্তু এক ধরনের কালচারাল একটা পরিবেশ ছিল এবং এক ধরনের ইন্টেলেকচুয়াল চর্চা ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ একটু বেশি কালচার, মানে লেখাপড়ার দিক থেকে বোঝেও, ফর্মাল পড়াশোনা না কিন্তু মানে জ্ঞান বুদ্ধিতে এগিয়ে ছিল, আবু সুফিয়ানদের গ্রুপ ইত্যাদি কতগুলো ইতিহাস আমি আর রিপিট করছি না। কিন্তু ব্যাপারটা ঘটছে যে পরবর্তীতে ইসলামে এই যে পরের বছরগুলো, যেখানে মানে আমরা মানে খোলাফায়ে রাশিদিন পরবর্তীতে কিছু সময় বাদ দিলে আমরা যখন উমাইয়া শাসনের যে পুরো পিরিয়ডটা এবং তারপরে আব্বাসীয় পিরিয়ড পাচ্ছি, তখন আমরা কিন্তু একটা বিশাল সভ্যতা, ইসলামী সভ্যতা, যেটা একটা বড় প্রকাশ দেখছি এবং অত্যন্ত আমরা বলবো উজ্জ্বল একটা সময়। সেই উজ্জ্বল সময়ের বৈশিষ্ট্য, আমি অন্যান্য বিষয় না, আমি ফিলোসফিক্যাল বা যেটা, সেটা হচ্ছে যে যদিও এখানে থিওলজি এক ধরনের রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক ধরনের আমরা যে মানে উইদিন লিমিট এক ধরনের মুক্ত চর্চার কিছু পরিবেশ নিশ্চয়ই সেখানে তৈরি হয়েছিল। না হলে এই যে লিবারাল চিন্তার যে কিছু বীজ তখন বপন হয়েছিল, না হলে সেখানে কি করে ইহুদি, খ্রিস্টিয়ান সমস্ত রকম পণ্ডিতদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, বিশেষ করে ক্রুসেডের ওই সময়ে, পরবর্তী সময়ে এবং এই পিরিয়ডগুলোতে দেখা গেছে যে গ্রিক এবং অন্যরা ভিক্টিমাইজ হয়েছে বাই দ্য ক্রিশ্চিয়ান সেভেন, এবং সেখান থেকে পালিয়ে এসছে। জিউইশ থেকে শুরু করে অনেকেই যারা গ্রিক পণ্ডিত ছিল তারা কিন্তু অনেকে পালিয়ে এসেছেন, এবং পালিয়ে এসে আশ্রয় পেয়েছেন কোথায়? আশ্রয় পেয়েছেন এই উমাইয়া আব্বাসীয় এই শাসকদের, সেখানেই তো আশ্রয় পেয়েছেন। এবং আমরা যেটাকে তখন এখন যেটাকে বলি মুসলিম ফিলোসফি, মানে বিশেষ করে মুসলিম সায়েন্স বলি যেটাকে, মানে বিজ্ঞান, সেটা কিন্তু যত না মুসলমানরা শুধুমাত্র করেছেন তা না, এটা ট্রুলি বলা যেতে পারে আরাবিয়ান, মানে আরব ল্যাঙ্গুয়েজের চর্চা যেগুলো হয়েছে সবই হচ্ছে আরাবিয়ান, এবং সেখানে মুসলিম রয়েছে, জিউ রয়েছে, খ্রিস্টান রয়েছে, সবাই রয়েছে। তার মানে এমন একটা পরিবেশ ছিল জ্ঞান চর্চার, যেখানে ডাইভার্সিটিকে একটা মানে স্কোপ দেওয়া ছিল, এবং ডাইভার্সিটি মানে বৈচিত্র্য যে স্কোপ দেওয়াটা, একটা সহ্য ক্ষমতা, একটা টলারেন্স, এক ধরনের উদার নৈতিক চিন্তা, এক ধরনের উদারতার পরিচয় বহন করে। ইসলামের এই শুরু বছরগুলো কিন্তু সত্যি বলতে কি, আমরা যদি মানে হিস্টোরিক্যালি তার, হ্যাঁ রাজ্য জয় করেছে, অন্য যারা জাতি তাদের সঙ্গে কর আরোপ করে যেসব মেথোডোলজিক্যালি এক ধরনের তারা প্রক্রিয়া তৈরি করেছে, কিন্তু যেটাকে বলা হচ্ছে যে তার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা ওখানে ছিল না। মুসলিম স্কলারদের সবচেয়ে বড় অবদান কি? সবচেয়ে বড় অবদান অরিজিনাল যেটা আছে সেটা তো রয়েছে, কিন্তু বড় অবদান হচ্ছে ওয়েস্টার্ন, এই যে গ্রিক যে চিন্তাগুলোকে অনুবাদ করে, সেই অনুবাদটা পরবর্তীতে কর্ডোবা, গ্রানাডা দিয়ে আবার ইউরোপে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর তারা না থাকলে কিন্তু এই ট্রান্সলেশনটা, কারণ গ্রিকদের সমস্ত মানে লাইব্রেরি টাইব্রেরি তো সব পুড়িয়ে ফেলা হচ্ছিল, এবং তারা যারা পালিয়ে এসেছে, যে সবগুলো ট্রেজার নিয়ে এসছে, সেগুলোকে, সম্পদগুলোকে কিন্তু অনুবাদ করা, অ্যানোটেশন করা, টিকা টিপ্পনী লিখে সেটাকে আরো এনরিচ করে, সেটা আবার কর্ডোভা, গ্রানাডার মধ্য দিয়ে স্পেনে যখন বিজয় হলো, তার মধ্য দিয়ে ইউরোপকে ফিরিয়ে দেওয়ার কৃতিত্ব কিন্তু এই অ্যারাবিয়ান পণ্ডিতদের, এবং সেই কৃতিত্ব মানুষের ইতিহাসে খুব সামান্য কৃতিত্ব না। এই কৃতিত্ব না হলে কিন্তু আমরা কন্টিনিউটি অফ দ্য হিস্ট্রি, কন্টিনিউটি অফ ফিলোসফি, আজকের অনেকগুলো বিষয় কিন্তু আমরা হারিয়ে ফেলতাম। এই কৃতজ্ঞতার সঙ্গে সময়গুলোকে স্মরণ করতে হবে, এবং যেসব যে স্টেট, যে শাসন ব্যবস্থা তাদেরকে এই আশ্রয় দিয়েছে, তাদেরকে এগুলো পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকেও কিন্তু আমাদেরকে সেই ক্রেডিটটা দিতে হবে। তো এখানে এপিস্টেমোলজিক্যালি যেটা ঘটলো সেই সময়টাতে, প্রথম 100 বছরেই আসলে ওই যে বললাম যে চর্চার যখন এই ধরনের পরিবেশ থাকে তখন নানান চিন্তা গ্রহ করে, একটা ডোমিনেট চিন্তা শুরু হয়ে গেছিল মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলারা কিন্তু কোয়েশ্চেন করা শুরু করেছিল বেসিক ফেইথকে, ইভেন মানে পবিত্র গ্রন্থকেও কোয়েশ্চেন করা শুরু করেছিল, যেটা মানুষের লেখা। এবং সেই ধরনের প্রশ্ন থেকে তারা কিন্তু এক ধরনের মানে যেটাকে বলা হয় রেশনালিস্ট রেভলিউশনে, বৈপ্লবিক চিন্তার মধ্যে চলে যাচ্ছিল, সেটা এক ধরনের চিন্তা। কিন্তু আরেকটা গ্রুপ যারা মানে, কিন্তু ওই চিন্তাটা যে এক্সট্রিম পর্যায়ে গেলে ওটা আবার ফান্ডামেন্টালিজমে পরিণত হয়, সেটা আমি পরে এক্সাম্পলটা বলছি, সেটা দুর্ভাগ্যের ইতিহাসে একটা দুর্ভাগ্য মুসলিম ইতিহাসে। কিন্তু আমাদের আরেকটা যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু আসলে ওই যে মানে বিশ্ব, যেটা আমাদের মানে রিলিজিয়ান, যেটা থিওলজি, সেটা থিওলজিটা হয় কি বিশ্বাসের উপর ভিত্তি করে এক ধরনের দার্শনিক চিন্তা না করে সেটার বিশ্লেষণ, তার যে ধরনের মানে আচার আচরণ, সেগুলোর বিশ্লেষণ ইত্যাদি নানান কিছু নিয়ে আলোচনা হয়। কিন্তু ফিলোসফিক্যালি
প্রমাণ না করলে অনেকের মনে হয় এটা যথেষ্ট হইল না, শুধুমাত্র লেখা আছে বলে আমি বলছি, কিন্তু লেখাটাকে আমি যদি একটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অনেক বিষয়টা তখনকার তুলনায় আধুনিক হয়ে ওঠে। এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে দেখা দেয় এবং সেগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, আল রাজি, যাদের অনেকেরই নাম আমরা জানি, যাদের নাম এখানে প্রচারিত হয়, আল রাজির হাসপাতাল হয়, ইবনে সিনা হয়, এটা এরাকে হাইলাইট করা হয় এবং সত্যি সত্যি এই গ্রুপটা সেই মিশনটা গ্রহণ করে। তো এইটাকে আবার মানে এদের কিন্তু আবার আলাদা কারো কারো আলাদা কন্ট্রিবিউশন রয়েছে। ইবনে সিনা যে গ্রেট ফিজিশিয়ান, মানে যেটা আমাদের ইউনানি সিস্টেম অফ মেডিসিনকে আজকে যে পর্যায়ে নেওয়া আসে, সে ইবনে সিনা বই কিতাবুল সিফা একটা গ্রেট বুক, এবং সেই বুক অফ হিলিং এই বই থেকে পরবর্তীতে একদম কত শতাব্দী ধরে মানে ইউরোপে পর্যন্ত পাঠ করা হয়েছে ইউনিভার্সিটি লেভেলে। এই ধরনের অনেক রকম জ্ঞান বিজ্ঞানের চর্চা, আমি আর ওই আলোচনায় যাচ্ছি না, জ্ঞান বিজ্ঞানে ম্যাথামেটিক্স বলি, কেমিস্ট্রি বলি, এই ওই যে বললাম যে সেটা শুধু মুসলিম না, অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে ফিলোসফাররা শুধু না, সায়েন্টিস্টরা অনেক চর্চা করেছে। আমরা পরবর্তীতে অ্যাস্ট্রোনমিতে কাজ করেছে, ম্যাথামেটিক্সে কাজ করেছে, নানান কন্ট্রিবিউশন রয়েছে। মানে এই সময়টাকে যেভাবে এক ধরনের একটা অন্ধকার যুগ দেখানো হয়, ব্যাপারটা মোটেও তা না। এই দিস এইজ হ্যাড ইজ ওন ব্রাইটনেস। তো আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু ইবনে সিনা ওই পার্টটা ইত্যাদি পার্টকে একভাবে চিন্তা করতে হবে, যেটা তাদের এম্পিরিক্যাল সায়েন্স, মেডিসিন, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এগুলোতে যাদের কন্ট্রিবিউশন, অ্যাস্ট্রোনমি। কিন্তু তাদের সম্পর্কে যেটা বলা হয় যে ওদের ফিলসফিকে যেভাবে চিত্রিত করা হয়, এপিস্টেমোলজিক্যাল ইস্যু দিকতে চিন্তা করলে ফিলসফিগুলো কিন্তু খুব অরিজিনাল ফিলসফি না। আসলে ওনারা মূলত আসলে আশ্রয় নিয়েছে অ্যারিস্টটলিয়ান চিন্তার কাছে। অ্যারিস্টটলিয়ান চিন্তার কাছে আশ্রয় নিয়েছেন, যেভাবে অগাস্টিন কিছুটা প্লেটোর সঙ্গে একাত্ম ছিল, এখানে তারা কিন্তু মূল চিন্তাটা নিয়েছেন আসলে অ্যারিস্টটলের চিন্তা থেকে। এবং এটা কিন্তু লুকায়িত না, এটা মানে একজন যে মেজর প্রতিনিধি যে ইবনের আল রাজি কিন্তু বলেছে যে তিনি অ্যারিস্টটলের মেটাফিজিক্স 40 বার পড়েছেন। নিজেই লিখে গেছেন যে আমি অ্যারিস্টটলের মেটাফিজিক্স 40 বার পড়েছি। এটা তার লেখার মধ্যেই রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে সেই বইয়ের সামারি রয়েছে। তো এখানে আসলে অরিজিনাল না কেন সেই জিনিসটা সেটা বুঝতে হবে। মানে আমরা আবার মুশকিলটা হয়ে গেছে যে যখন যে গ্রুপ থেকে, গোত্র থেকে, রিলিজিয়ান থেকে আমরা ইতিহাস লিখছি, ভারতীয় যখন রাধাকৃষ্ণন লিখছেন তিনি হাইলাইট করছেন, যখন রাসেল লিখছে ওয়েস্টার্ন ফিলোসফি তাকে হাইলাইট করছেন। আমাদের মুশকিল হয়ে গেছে যে মুসলিম ইতিহাস যারা লিখছেন তারা সবই মুসলমান আমলে হয়েছে এবং ফিলোসফির সব কন্ট্রিবিউশন মুসলমানরাই করেছে, হাইলাইটেড। এটা আসলে সেভাবে ভাবা উচিত না। আমি আবারও বলছি যে বিরাট কন্ট্রিবিউশন হচ্ছে সেটাকে অনুবাদ করা, টিকা টিপ্পনী লেখা, নতুন করে রিইন্টারপ্রেট করে আবার ইউরোপকে ফিরিয়ে দেওয়া, সেখান থেকে সারা বিশ্বকে দেওয়া, এটা কিন্তু কোনো ক্ষুদ্র অবদান না। কিন্তু তাই বলে যেটা না সেটা বললাম না, যেটা উনি নিয়েছেন ওনারা সেটা হলো অ্যারিস্টটলিয়ান কনসেপ্টটাকে নিয়েছেন। এই বুক অফ সালভেশনে ইবনে সিনার যে বইটা, যে এটা বুক অফ সালভেশন, ওনার সেই মূলত মেথোডোলজি, মেটাফিজিক্যাল মেথোডোলজি তিনিই দিয়েছিলেন। আর্লি 11th সেঞ্চুরিতে ফার্স্ট ট্রান্সলেটেড হয়েছিল এটা ইংরেজিতে। এবং এই যে উনি অনেকগুলো বই লিখেছেন, কিতাব আল সিফা মানে বুক অফ হিলিং, এটা পরবর্তীতে এই যে বইটা বুক অফ নাজাত মানে বুক অফ সালভেশন, এরকম ওনার হিউজ রাইটিং রয়েছে। হ্যাঁ, মানে রাইটিং, এত প্রলিফিক রাইটার, এত বিরাট প্রতিভা, কল্পনা করা যায় না। কিন্তু এখানে এই বইয়ের এসেনশিয়াল পয়েন্টটা তোমরা শুনলেই বুঝবে যে আসলে কোত্থেকে আসছে। উনি নিজেই দাবি করছেন অ্যাভিসেনা রিগার্ডেড হিমসেলফ অ্যাজ অ্যান অ্যারিস্টটলিয়ান, কিন্তু but his Aristotelianism, like that of both his predecessors and successors, was influenced by the pressure of religious considerations and by the fact that the Aristotle transmitted to him had become colored by Stoic and Neoplatonic elements. পরিষ্কারভাবে উনি এবং আগের উনার যারা মানে আল কিন্দি, আল ফারাবি, হ্যাঁ, আল রাজি, পরবর্তীতে সবাই একই কথাই বলছে যে আমরা কিন্তু আসলে অ্যারিস্টটল থেকে নিচ্ছি, এই কথাটা পরিষ্কারভাবে। এবং সেটা আবার তারা শুধু বলেছে না, আমরা আগামী দিন যখন গাজ্জালি পড়বো, এবং গাজ্জালি বলে দিয়েছে তাদের গুরু যতদূর জানতে পারিয়াছি ম্যাসিডোনিয়ার অধিবাসী অ্যারিস্টটল, এবং উনি পরিষ্কারভাবে, এবং তারা নাস্তিক, এই যে কথাগুলো বলেছেন উনি, এটা আমরা পরে আগামী দিনে আলাপ করবো। কাজেই পরিষ্কার, তাহলে অ্যারিস্টটল তাহলে বুঝতে হবে ওনারা পরিষ্কারভাবে আসলে অ্যারিস্টটলের যে কজ, ওই যে কজালিটি আমরা যেটা আলাপ করেছিলাম যে 4টা কজ, একটা হলো ম্যাটেরিয়াল কজ, আমি একটা চেয়ার বানাতে গেলে প্রথমে ম্যাটেরিয়াল কাঠ লাগছে,
তারপরে হলো নিমিত্ত কারণ, ফর্মাল মানে কি বলে অবয়ব কারণ, মানে একটা ফর্ম আকার দেওয়া হচ্ছে অবয়ব কারণ। তারপরে হচ্ছে নিমিত্ত কারণ, যেটাকে বলা হচ্ছে যে এফিশিয়েন্ট কজ, মানে হাতের বদলে ছেনি টেনি ইত্যাদি আমি করলাম। আর হলো ফাইনাল কজ, মানে বসলাম চেয়ারটা বানানোর পরে। এই যে 4টা কজকে অ্যারিস্টটল চিহ্নিত করেছে, মনে আছে না? এবং ওই চিহ্নিত করার সময় উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে যদিও প্রথমে হয়তো অবয়ব করলো, ম্যাটেরিয়াল কালেক্ট করলো, নিমিত্ত করলো, সব শেষে চেয়ারে বসলো, কিন্তু তুমি যদি ভালো করে চিন্তা করো তাহলে কিন্তু তুমি চেয়ারে বসবে বলেই কিন্তু তুমি বাকি সবকিছু করেছো। এবং তুমি ছোট জন বসবে না বড় জন বসবে, তুমি কি বর্ষার মধ্যে বসলে তুমি স্টোন দিয়ে বানাবা না কাঠ দিয়ে বানাবা, কি ম্যাটেরিয়াল ইউজ করবা, সেগুলো কিন্তু আগেই তুমি তোমার বসার উদ্দেশ্যটা ঠিক করে তুমি করছো। তার মানে হলো উদ্দেশ্যকরণটা হলো আগে। তাহলে এই যে এবং এই কারণ, এবং উনি যখন ওই যে কজ এন্ড ইফেক্টের বর্ণনা দিচ্ছিলেন, মনে আছে যে ইফেক্টের পিছনে কজ, তাহলে ওইটা যাওয়ার তার পিছনে কি ছিল, তাহলে ওইটা ইফেক্ট হয়ে গেল, তারপর কজ। ওই কজের চেনে নামতে নামতে উনি এক জায়গায় বললেন যে আমি যদি অ্যাজিউম না করে নিই যে একটা জায়গাতে থেমে না যাই, যদি ধরে না নিই যে এই কজের পিছনে আর কজ নাই, তাহলে না হলে জ্ঞান পসিবল হবে না, কারণ জ্ঞান ইনফিনিট একটা অনির্দিষ্টতার মধ্যে চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধরে নিতে হবে দের যে ফার্স্ট কজ, যেটাকে আমি প্রাইম ওভার বলবো, যেটাকে আমি অ্যাবসলিউট বিউটি বলবো, অ্যাবসলিউট ট্রুথ বলবো, যাই বলি না কেন, সেটা হচ্ছে ফার্স্ট কজ। এফ বড় হাতের, সি বড় হাতের, এবং সেটা পি বড় হাতের, মুভার বড় হাতের, সেই গতি দিচ্ছে। এবং তাকে আমি সত্যম শিবম সুন্দরাম বলে দিতে আমি তাকে মানে একক ব্রহ্মা মানে ক্যারেক্টার বলি ঈশ্বরের, সেটা একই কথা ঘুরে। যে কোনো একত্ববাদী চিন্তাতে ফার্স্ট কথা হবে যে আমাকে পেছনে যেতে যেতে আমাকে একটা কজের ওখানে থেমে যেতে হবে, তার পিছনে আর কোনো কজ ধরা চলবে না। এই জায়গাটিতে ওনারা যেখানে করলেন সেটা হলো অ্যারিস্টটলিয়ান চিন্তাতে এটা ছিল একটা লজিক্যাল ট্রুথ। আমি ধরে না নিলে পসিবল হবে না, ধরে নেওয়া ট্রুথ, ইফ দেন রিলেশন। যদি তুমি অ্যারিস্টটলিয়ান কজালিটিতে যাও, তাহলে আমি যদি ইফ দেয়ার ইজ সাচ এন এন্টিটি, দেন বাকি সব পসিবল। কিন্তু আছে কিনা এটা কিন্তু উনি বলেন নাই, মানে ফর্মাল লজিকের ফর্মুলাতে উনি গিয়ে বলছেন এরকম না ধরে নিলে হয় না, তাহলে ধরে নিয়ে আমি বাকিটা করি। কিন্তু ধরে নেওয়া আর এক্সিস্টেন্সিয়াল ট্রুথ এক জিনিস না। লজিক্যাল ট্রুথ ইজ নট এক্সিস্টেন্সিয়াল ট্রুথ। হ্যাঁ, ইফ a is equal to b, b is equal to c, then a is equal to c is a logical truth. কিন্তু whether a is equal to b, whether b is equal to c, সেটা কিন্তু ওর দ্বারা প্রমাণ হয় না। ওটা কিন্তু আলাদা দেখে প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে রহিম করিমের সমান আর করিম যদুর সমান, তাই এখন রহিম যদুর সমান, দেয়ারফোর, কিন্তু রহিম করিমের সমান কিনা এটা কিন্তু দেখে করতে হবে। ইফ রহিম ইজ ইকুয়াল টু করিম and if করিম ইজ ইকুয়াল টু যদু, দেন রহিম ইজ ইকুয়াল টু যদু, ফাইন। কিন্তু ইফ যদি উঠায় দাও তাহলে কি হয়েছে, এই নিয়ে আমরা অনেক আলাপ করেছি। এইখানে যেটা ইবনে সিনা বলো এই গ্রুপটার একটা ফান্ডামেন্টাল ইয়েটা হচ্ছে ওনারা ওই লজিক্যাল ট্রুথটাকে এক্সিড করে, হ্যাঁ, সাপ্রেস করে উনি বলছেন এটা এক্সিস্টেন্সিয়াল ট্রুথ। তাহলে ওই যে ফার্স্ট কজ, এটাই হচ্ছে আমাদের যে স্রষ্টা, তার তাহলে একদমই ফার্স্ট কজ, তার পিছনে কোনো কজ নাই। এবারে তাকে তুমি নেমিং করতে থাকো বিভিন্ন রকম গুণাবলী, যেটা গুণাবলী হিউম্যান যত রকম পজিটিভ গুণাবলী সব দিয়ে তুমি 101টা গুণাবলী দিলে ইট বিকামস অ্যান এন্টিটি। এখন এই এন্টিটিকে তুমি মানে তুমি যদি বলো যে এক্সিস্ট করে, তাহলে এটা এক্সিস্ট করে, তখন তার এক্সিস্টেন্সের তোমার তখন চিত্র তৈরি হবে। হ্যাঁ, যে মানে তুমি, কিন্তু বলা হচ্ছে যে না, এক্সিস্টেন্স হচ্ছে নিরাকার, কোনো কিছু করা যাবে না। তো এই বিষয়গুলোকে ওনারা তখন, এটা যখন তৈরি হয়ে গেল, বাকি যে আলাপগুলো উনি করেছেন, এরপরে তার বৃত্ত তৈরি হয়েছে, 7টা তলা, মানে ওই যে বিভিন্ন রকম সার্কেল তৈরি হয়েছে, এই সার্কেলের প্রভাব তৈরি হয়েছে, বাকিগুলো কিন্তু ডিডাকশন। তুমি যদি একবার এফিসিয়েন্টলি একটা ফার্স্ট কজ ধরে নিতে পারো এবং তাকে ডিফাইন করো অমনিপটেন্ট, সর্বশক্তিমান, তার মানে পরবর্তীতে যে কোনো ঘটনা তুমি লজিক্যালি ব্যাখ্যা করতে পারো। একটা মানুষ মরে গেল, কেন মরলো, ওইটা ফার্স্ট কজ করেছে। মরা মানুষ জীবিত হয়ে গেল, কেন হলো, ফার্স্ট কজ তো সর্বশক্তিমান, তুমি তো তাকে লিমিট করতে পারো না, হি ক্যান ডু এনিথিং। সুতরাং লজিক্যালি তুমি যদি এবার ফিট করো, তো ওনারা এরপরে অনেকগুলো বর্ণনা করেছেন, নানানজন নানানভাবে করেছেন, কিন্তু এপিস্টেমোলজিক্যালি সত্যি বলতে কি আর আলোচনা থাকে না। হ্যাঁ, মানে এটা শুনলে তখন অনেকে খুব হতাশ হয় যে এত বড় বড় মুসলিম ফিলোসফার আমরা এত আলোচনা করি, আর এপিস্টেমোলজিক্যালি বলা হচ্ছে যে দেয়ার ইজ নো ডিসকাশন পয়েন্ট, এবং সেটাই প্রিসাইজলি গাছালি। হ্যাঁ, মানে আমি শুধু বলছি না,
হ্যাঁ, ইমাম গাজ্জালি পরবর্তীতে এই কথাটা বলেই মানে ওনাদেরকে আসলে কাট করছে। তো অ্যারিস্টটলিয়ান লজিকটা তুমি যদি ভালো করে ফলো করো তাহলে ফ্যালাসিটা বুঝতে পারবা যে আমি হতে পারে, হ্যাঁ, যে আমি এই ইফকে আমি উঠিয়ে দিয়ে ওই জন্য বারবার ওই সিলোজিজমের বলা হচ্ছিল যে ইফ ম্যান ইজ মর্টাল, ইফ সক্রেটিস ইজ এ ম্যান, অনলি দেন সক্রেটিস ইজ মর্টাল। কিন্তু ইফ উঠিয়ে দিয়ে যদি বলো ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, এটা চিরন্তন সত্য হয়ে গেল। তোমার ফার্স্ট প্রেমিস সেকেন্ড প্রেমিসকে আর তোমার চেক করতে হচ্ছে না, সক্রেটিস ইজ মর্টাল হয়ে গেল, এটা চিরন্তন হয়ে গেল। কিন্তু অ্যারিস্টটল কিন্তু তা বলেন নাই। অ্যারিস্টটল যদি ওই সময়ে অ্যারাবিক সিম্বল থাকতো, তিনি মডার্ন ক্যালকুলাস দিয়ে যেতেন। ইফ এ ইকুয়াল টু বি, ইফ বি ইকুয়াল টু সি, দেন এ ইকুয়াল টু সি। এটা কিন্তু অ্যারিস্টটল অলরেডি ডিসকভার করে ফেলেছে, মানে দিয়ে গেছে লজিকে। তার যে আমরা অর্গানন পড়েছি, তাই না, ওইখানে এই কথাগুলো কিন্তু অলরেডি চলে এসছে অর্গাননে, হ্যাঁ, যেটাকে বলে পোস্টেরিয়র অ্যানালিটিক্সে। কিন্তু ওনার দুর্ভাগ্য যে সে সময় নোটেশন ছিল না, গ্রিক নোটেশন দিয়ে এটা পসিবল ছিল না। নাহলে মডার্ন ক্যালকুলাসের অল এলিমেন্টস ইজ দেয়ার ইন পোস্টেরিয়র অ্যানালিটিক্স। তো ওখানে এই কথাটা বুঝতে হবে যে আমার ইফ থাকা না থাকা এবং লজিক্যাল ট্রুথ আর লজিক্যাল ট্রুথ। এখন তুমি যদি একটা ম্যাপ নাও যে গুলিস্তান থেকে বাংলা মোটরের দূরত্ব কত, ম্যাপে যদি লেখা থাকে 1 ইঞ্চ সমান এত কিলোমিটার, ওই ট্রেন থেকে তুমি মেপে বললা যে তাহলে তো গুলিস্তান থেকে এই দূরত্ব এত কিলোমিটার, হ্যাঁ, মনে করো কেউ একটা এঁকে দিয়ে তোমাকে বললো, লজিক্যালি ইট ইজ ট্রু যে এত হলে এত কিলোমিটার, কারণ লজিক্যালি তোমাকে এই অঙ্ক দিয়ে বিভাজন করে গুণভাগ করে তুমি ট্রু। কিন্তু ওয়েদার সত্যি সত্যি ডিস্টেন্স এত কিনা, এটা কিন্তু না মেপে কেউ বলতে পারবে না। বুঝছো কথাটা? হ্যাঁ, এই যে লজিক্যাল ট্রুথ আর এম্পেরিক্যাল ট্রুথ, তাহলে ওনারা যেটা করছেন সেটা হলো লজিক্যাল ট্রুথ অ্যারিস্টটলের ওনারা ট্রান্সফার করেছেন টু এম্পেরিক্যাল ট্রুথ। এখন ওয়েদার ইট ইজ রাইট অর রং সেটা যারা জাজ করবে তাদের ব্যাপার। গাজ্জালি বলছে এটা তুমি ফেইথ ছাড়া এটা তুমি বলতে পারবে না, কারণ এটা তোমার তো ওই লজিক এখানে ফিট করে না। হ্যাঁ, তো ওই লজিক তুমি যদি প্রয়োগ করতে যাও তাহলে তুমি আসলে বেসিক্যালি কাফের। কারণ হলো যে তোমাকে তো বলা হচ্ছে যে এটা তো মানে ইমানের, তুমি তো ইমান জাস্টিফাই করতে পারো না, ইমান তো তোমাকে আগে বিলিভ করতে হবে, তারপরে না ফান্ডামেন্টাল, যেটা অগাস্টিন বলছে যে তুমি তাকে বিলিভ করতে হবে, তারপরে না বাকিগুলো তুমি যুক্তি তর্ক দিয়ে যাও। সো এই জন্য আমি আসলে এই বইয়ের খুব বেশি আর পড়ি না, কারণ বাকিগুলো তুমি যত, এবং এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি গাজ্জালি লেখার পরে ওরা ক্ষান্ত হয় না। এটা তখন এই ইবনে রুস কিন্তু গাজ্জালির পরে, এটা কিন্তু 12th সেঞ্চুরিতে লিখেছেন উনি। হ্যাঁ, গাজ্জালি 10th-11th লিখছেন, কিন্তু উনি তারপরেও আবার ইনকোহেরেন্স অফ দ্য ইনকনফারেন্স, কারণ এখানে সিরিজটা হচ্ছে ইবনে সিনা আল-কিন্দি আল ফারাবির পরে আসলে বেসিক্যালি মানে রিয়াকশন হিসেবে পরে যখন ইমাম গাজ্জালি লিখলেন তাহফাতুল ফালাসিফা, মানে এদেরকে বলা হতো ফিলোসফার্স, ইবনে সিনা আল-কিন্দি আল ফারাবি। তো তাহফাতুল ফালাসিফা হচ্ছে ভ্রান্ত দার্শনিকদের মতের খণ্ডন, এটাই হচ্ছে বইটার নাম, তাহফাতুল ফালাসিফা। আমরা এখানে একটু দেখবো আগামী দিন। এবং তার সাথে ওনার ছিল সত্যের সন্ধানে বলে খুব চমৎকার একটা আত্মজৈবনিক বই আছে, সেটাও আমাদের একটু দেখবো আমরা। এবং কিমিয়ায়ে সাদাত, এই 3টা বই থেকে আমরা টুকরে টুকরে দেখবো। এবং তারা তাহলে এই যে এই গ্রুপটার সাথে ওনার অপোজিশন কেন। এবং তারপরেও আবার আল রাজি, তোমরা জানো আল রাজির নামে যে হসপিটাল, ওরা ওই স্কুল থেকে আবার এখানে লেখার চেষ্টা হয়েছে দ্য ইনকোহেরেন্স অফ দ্য ইনকোহেরেন্স, তাহাফাতুল ফিলোসফি। কিন্তু লজিক বেসিক্যালি তোমরা যারা ফলো করছো এপিস্টেমোলজির ইতিহাস, তোমরা ইজিলি ফ্যালাসিটা মানে বা জাম্পটা কোথায়, লজিক্যাল ট্রুথ ট্রান্সফার ইন্টু এম্পেরিক্যাল ট্রুথ, এক্সিস্টেন্সিয়াল ট্রুথ, হুইচ ইজ নট রিয়েলি এ ভ্যালিড ট্রান্সফার। তুমি অন্যভাবে করো, যদি তোমার যেটা গাজ্জালি বলছে তুমি ফেথ দিয়ে করো, দ্যাট ইজ কনসিস্টেন্ট রাদার, কিন্তু দিস ইজ নট কনসিস্টেন্ট। লজিক দিয়ে রিজন দিয়ে যেটা কি বলে অগাস্টিন বলেছে, দ্যাট ইজ রাইট। এটা আমি সেজন্য আর দুটো বই এগুলো আর, কারণ এটা সবাই খুব হতাশ হয় যে, বরং আমরা ওই যে বললাম যেটা দিয়ে শুরু করেছিলাম, লিবারেল অ্যাটমসফিয়ার যদি চলতে থাকতো তো এই ডিবেট গুলো চলতো। এই ডিবেট গুলোর সঙ্গে কিন্তু অ্যানাদার ডিবেট আরো র্যাডিক্যাল র্যাশনালিজম, যেখানে ফান্ডামেন্টাল ফেথকে কোয়েশ্চেন করা যায় বা অন্য কিছু, সেটাও কিন্তু ছিল এলিমেন্ট, কিন্তু সেটা নষ্ট করেছে এরাই। আবার মুতাজিলারাই যখন এই ধরনের আর্গুমেন্ট, আমি আবারও বলছি যে নিশ্চয়ই সে ধরনের পারমিসিভ অ্যাটমসফিয়ার না থাকলে তো এই গ্রুপ কি করে চর্চা করে, চর্চা নিশ্চয়ই অ্যাটমসফিয়ার ছিল, তাহলে সেটা শক্তি ছিল, ইসলামের এটা বড় শক্তি ছিল। কিন্তু এই গ্রুপটা আপার হ্যান্ডে যেতে যেতে 828 খ্রিস্টাব্দে, এটা আব্বাসীয় পিরিয়ড অলরেডি চলে এসছে, তখন এক খলিফা বাগদাদের, ওর নাম মুস্তাকিম নাকি, নামটা আমি পরে আগামী দিন বলবো, উদয় খলিফা মুস্তাকিম বা এরকম,
তিনি পাওয়ারে গেলেন, মুতাজিলা, মানে উনি মুতাজিলা মতের পৃষ্ঠপোষক, এবং পাওয়ারে গিয়ে উনি সাথে সাথে একটা এক্সট্রিম পজিশন গ্রহণ করে নিলেন। মুতাজিলার সমর্থক না হলে কাজী হওয়া যাবে না, উচ্চ পদে যাওয়া যাবে না, অন্য সরকারি গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না, মুতাজিলা না হলে মানে ইয়ের মধ্যে ভিক্টিমাইজ হবে ইত্যাদি শুরু হয়ে গেল। এবং শুরু হতে হতে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেলেন। মানে আমাদের সাধারণত ধারণা যে প্রথম ইনকুইজিশন ধর্মের জন্য কোথায় হয়েছে, না তো ক্রিশ্চিয়ানিটিতে হয়েছে, যে ইনকুইজিশন করেছে, জীবন্ত পুড়িয়ে মেরেছে নানানভাবে। কিন্তু ইসলামের ইতিহাসে প্রথম হয়েছে ইনকুইজিশন, এবং সেটা প্যারাডক্সিক্যালি এই সো কল্ড প্রগতিশীল, মানে যেটাকে বলা হচ্ছে লিবারাল এক্সট্রিমিজম থেকে হয়েছে, নট বাই দ্য রিলিজিয়াস পিপল। এবং সেটা 840 খ্রিস্টাব্দে ইবনে হাম্বল হচ্ছে তার ভিকটিম। এবং ইবনে হাম্বল মানে আমাদের যে 4টা সেক্ট রয়েছে, হানাফি, শাফি, মাযহাব রয়েছে, তার মধ্যে হাম্বলি যে মাযহাব, তার প্রতিষ্ঠাতা হলো ইবনে হাম্বল। এবং ইবনে হাম্বলকে মেরে ফেলা, মানে মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং সেটার এগেনস্টে এত ইয়ে হয়েছিল যে বিশাল, মানে বাগদাদের পুরো ইয়েগুলো ভরে গেছিল জনগণ প্রতিবাদ, এবং সারা বিরাট রিয়াকশন হয়েছিল। অথচ তাকে ইনকুইজিশন করা হয়েছে এই তার মতবাদের জন্য। তার মানে হলো প্যারাডক্সিক্যালি ইসলামে, মানে যেটা যেখানে পৃষ্ঠপোষক করা উচিত ওপেন থিঙ্কিং এর, এই আমাদের, আমি আর হয়তো তোমরা ইঙ্গিতে বুঝবা যে আমাদের এখন কিন্তু ঘটনাটা এরকম হয়ে গেছে যে আমি যেটা লিবারালিজম ভাবছি, লিবারাল ভাবছি, সেটাই কেবল লিবারাল। অন্য চিন্তা কেউ যদি করে তাহলে আর লিবারাল না, তাই না? তাহলে সেটা হবে না, সেটা কিন্তু কারেক্ট অ্যাপ্রোচ না। সেটা ঘটলো, এবং এই যে রিয়াকশনটা কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত 848-এ সেই খলিফার পতন হলো। এবং পতনের পরে রিয়াকশন কিন্তু খুব খারাপ। রিয়াকশনটা হলো যে মুতাজিলাদেরকেই কিন্তু কিলিং শুরু হয়ে গেল, এবং এই সম্প্রদায়টাই পরে বিলীন হয়ে গেল। এই যে ফ্রি থিঙ্কিং এর যে শুরু, প্যারাডক্সিক্যালি দুঃখের বিষয় হচ্ছে যেটা রিজনেবল চিন্তা দিয়ে শুরু হয়েছিল সেটা ভ্যানিস্ট হয়ে গেল ডিউ টু ডগম্যাটিজম। সে নিজেই ডগমায় পড়ল। এই জন্য মানে ধর্ম বেস বা ইডিওলজি বেস, আমি যদি রিলিজিয়ান নাও বলি, ইডিওলজি বেস ডগমা ক্যান বি ডেঞ্জারাস। কিন্তু আবার আমি ইডিওলজিকে কি বলে নিপাত করব, হ্যাঁ, ইডিওলজিকে নির্মূল করার সংগ্রামও ক্যান বিকাম এ ফান্ডামেন্টালিজম। সেটাও কিন্তু একটা মৌলবাদে পরিণত হয়ে গেলে একই রকম ডেঞ্জারাস। হ্যাঁ, এই জায়গাগুলো মনে রাখতে হবে। এবং ইসলামের ইতিহাস তার প্রকৃষ্ট এক্সাম্পল। এবং পরবর্তীতে তো গাজেলি সে অনেক পাওয়ারফুল মতবাদ দিলেন, এবং যেটা সুফিজমের সাথে যুক্ত। এবং সুফিজমই কিন্তু আমাদের দেশেও কিন্তু ধর্ম বিস্তার, যদিও অনেক সময় আমরা বলি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি এসে অনেক করে গেছে ইত্যাদি ইত্যাদি বীরত্ব গাথা বলার জন্য, কিন্তু আসলে ইসলাম তো আমাদের দেশে এসছে থ্রু দি সুফিজ, শান্তির বাণী নিয়ে এসছে, প্রগতির বাণী নিয়ে এসছে। হ্যাঁ, সেটা এই জন্য যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইসলামের ইতিহাসে অনেকে খুব হতাশ হয় যে তাহলে ফিলোসফি, এত ফিলোসফি। কিন্তু এপিস্টেমোলজিক্যালি দুটো মতবাদ, একটা হলো রেশনালিস্টিক মতবাদ, যেটা মূলত এনেছেন অ্যারিস্টটলের মতবাদকে রিভাইভ করেছেন। এবং আসলে ধরতে গেলে মিডল এজ, ইসলাম বলো আর খ্রিস্টানিটি বলো, অ্যারিস্টটলের শাসন করেছে। মিডল এজের ফিলোসফিক্যাল ডমিনেন্স হচ্ছে অ্যারিস্টটলের, কারণ রিলিজিয়ান গুলো তাকে আশ্রয় করে জাস্টিফাই করেছে রিলিজিয়ান।